নমস্কার, রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনছেন আলেকজান্ডার ডুমা লেখা বিশ্ব সাহিত্যের এক কালজয়ী উপন্যাস দ্য ব্ল্যাক টিউলিপের শেষ পর্ব। গল্প পাঠে আমি সুদীপ্ত। কে করেছে আবিষ্কার? জেকব হঠাৎ নিজের মনে বলে উঠল, আবিষ্কার করেছি আমি, বক্সটেল। অবাক হবার মতো কথাই বটে। এ কি মনকে চোখ ঠাড়া? তা হবেও বা, কিন্তু আসল কথা এই, দীর্ঘদিন ধরে বক্সটেল এই কালো টিউলিপটিরই ধ্যানে আত্মসমাহিত হয়ে আছে। নিজের অধিকারের ভিতর একে পায়নি এতদিন। সেজন্য দোষী সে নয়, দোষী তার ভাগ্য। ততোধিক দোষী এই ভ্যান বিয়ারলি। কালো টিউলিপ ফোটাতে না পারলে, ঘোষিত পুরস্কার লক্ষ্য গিল্ডার না পেলে কোনো মতেই বক্সটেলের চলবে না যখন, তখন কর্নেলিয়াসের কি উচিত ছিল না কালো ফুলের কোর হস্তগত হওয়া মাত্র তা হস্তান্তর করে দেওয়া বক্সটেলের কাছে? জিনিস তারই, যার সেটা প্রয়োজন। কালো টিউলিপের প্রয়োজন বক্সটেলের চাইতে কার বেশি? ভাবছে বক্সটেল সেই ঘরের ভিতর দাঁড়িয়ে। টিউলিপটি কি এখনই এই মুহূর্তে আত্মসাৎ করে চলে যাওয়া উচিত নয়? নিস্তব্ধ রজনী, কেউ দেখছে না, কেউ কিছু জানবে না। গামলাটি হাতে করে সে যদি বেরিয়ে যায়, বাধা দিতে আসবে না কেউ। খুব আশ্চর্যের কথা হলেও একথা ঠিক যে সশস্ত্র শান্তি দ্বারা সুরক্ষিত লিভেস্টিন দুর্গের এই বিশেষ অংশটাতে শান্তি তো দূরে থাকুক, একটা যেমন তেমন ভৃত্যও জেগে নেই বাসিন্দাদের ধন প্রাণের উপর লক্ষ্য রাখবার জন্য। তবে হ্যাঁ, কুকুর একটা আছে বটে, সাংঘাতিক একটা হিংস্র কুকুর। কিন্তু বহুদিন ধরে ক্রমাগত দেখছে বলে জেকবের সে এখন পোষ মানা। তার উপর হামলা করার তার কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, নিয়ে সে যেতে পারে এক্ষুনি। টিউলিপ এখান থেকে নিয়ে নিজের ঘরে তুললেই সেটা তার নিজস্ব হয়ে গেল। তখন কর্নেলিয়াস বা রোজা যদি প্রতিবাদ তোলে, দাবি তোলে কালো টিউলিপের ওপর, কে কান দেবে সে প্রতিবাদে বা দাবিতে? কর্নেলিয়াস প্রমাণ করবে কেমন করে সে কালো টিউলিপ আবিষ্কারের যে সাধনা, সেটা কর্নেলিয়াসই করেছে, বক্সটেল করেনি। অধিকারী হলো মালিকানার প্রমাণ। তারপর বক্সটেল একটা সজ্জন সাধু নাগরিক, তার কথা নিশ্চয়ই বিশ্বাসযোগ্য। কিন্তু ভ্যান বেয়ারলি, রাষ্ট্রদ্রোহের অপরাধে যে লোক প্রাণদণ্ডে দণ্ডিত হতে যাচ্ছিল, দয়ালু স্ট্যাড হোল্ডারের অহেতুক করুণায় সে দণ্ড থেকে রেহাই পেলেও যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবার জন্য যে লিভেস্টিনে আবদ্ধ হয়ে আছে, তার কথায় বিশ্বাস করবে কোন মূর্খ? না, সেদিক দিয়ে বক্সটেল হয়তো নিরাপদ। তবু অন্য একটা দিক ভাববার আছে। টিউলিপ পূর্ণ প্রস্ফুটিত হতে এখনও অন্তত 2 দিন দেরি আছে। আজই যদি এটিকে নিয়ে যাওয়া যায়, 2 দিন পার না হয়ে গেলে বক্সটেল হার্লেমের প্রেসিডেন্টের কাছে একে নিয়ে যেতে পারবে না। কারণ ফুলের রং শুধু কালোই হলে চলবে না তো, নিখুঁত কালো হওয়া চাই। কালোর ভিতর অন্য কোনো রঙের এক-আধটা ফুটকি থাকলেও চলবে না। ফুল পুরোপুরি না ফুটলে তো বুঝতে পারা যাবে না যে তা নিখুঁত কিনা। তাহলে কথা দাঁড়াচ্ছেই যে আজ ফুলের চারটি নিয়ে গেলেও অন্তত 2 দিন একে নিজের হেফাজতে রেখে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে বক্সটেলকে। কিন্তু সে নিজে থাকে হোটেলে, মহামূল্য চারাটি সে রাখবে কোথায়? সে কক্ষে হোটেলের ভৃত্যদের ঢুকতে দিতেই হয়, তাদের নজরে পড়বে না ফুলটি, এমন গোপনীয় স্থান সেখানে কোথায়? তারপর ফুল অদৃশ্য হলে রোজা চুপ করে থাকবে না, যথাসাধ্য হইচই সে করবে। তার পরামর্শদাতা কর্নেলিয়াস কি পরামর্শ তাকে দেবে, তা কেমন করে আগে থেকে জানবে বক্সটেল? হয়তো হার্লেমে কর্নেলিয়াসের বা রোজার কোনো সহায় থাকতে পারে। যে 2 দিন বক্সটেল ধৈর্য ধরে অপেক্ষা করতে বাধ্য হবে, সেই 2 দিনে রোজা হার্লেমে নালিশ করে বসে আছে। বক্সটেল যখন ফুল নিয়ে হাজির হবে, হাজার জবাবদিহির ভিতর তাকে পড়তে হবে। শেষ পর্যন্ত রোজা তার দাবি প্রমাণ করতে পারবে না হয়তো, কিন্তু মামলা শুরু হলে কোথাকার জল কোথায় গড়াবে কেউ আগে থাকতে বলতে পারে কি? বক্সটেলের নিজেরও তো গলদ রয়েছে অনেক। সে যে ইদানিং ডার্টে থাকছে না, তা সবাই জানে। প্রথম প্রশ্নই উঠবে, ফুল তুমি ফোটালে কোথায়, কোর্ট তুমি তৈরি করলে কোথায়, ইত্যাদি ইত্যাদি। সেসব প্রশ্নের জবাব যে প্রেসিডেন্টের কাছে সন্তোষজনক হবেই, তা আগে থেকে জোর করে বলা যায় না। হ্যাঁ, এখন ফুল চুরি করার থেকে সুবিধা চেয়ে অসুবিধা বেশি, সুতরাং এখনও থাকুক। ফুলটা ঠিকমতো ফুটুক আগে, তারপর ওকে সরিয়ে ফেললেই হবে। রোজার ঘরে ঢুকবার উপায় তো তার হাতেই রয়েছে। যখন খুশি তালাটি খুলবে আর ফুলের টপটি তুলে নিয়ে চলে যাবে এবং তারপর আর এক মুহূর্তও দেরি করবে না। তৎক্ষণাৎ রওনা হয়ে যাবে হার্লেমে, সেই গভীর রাত্রেই। আগে থাকতে রওনা হওয়ার বন্দোবস্ত করে রাখতে হবে অবশ্য। রোজা নারী, রোজার বয়স কম। রাত্রির মধ্যে ফুল চুরির কথা জানতে পারলেও কর্তব্য স্থির করতে তার দেরি হয়ে যাবে।
তারপর অজ্ঞাত চোরের পশ্চাৎধাবন করে হার্লেম পর্যন্ত ছুটে যাওয়াই যদি সে স্থির করে, রাত্রি প্রভাত পর্যন্ত অপেক্ষা তাকে করতেই হবে, কারণ একাকিনী বালিকা নিশার অন্ধকারে পথে বেরোতে সাহস পাবে না কখনো। সুতরাং আজ নয়, ফুল ফুটুক, তারপর তাকে আত্মসাৎ করা হবে। রোজ হোটেল থেকে দূরবীন করে সে লক্ষ্য রাখবে নিয়ে যাবার মতো অবস্থায় ফুলটা পৌঁছেছে কিনা। লক্ষ্য রাখবে 24 ঘন্টা। ফুল আর 2 দিনের ভিতরই পূর্ণ প্রস্ফুটিত হবে, একথা তো রোজাও জানে, কর্নেলিয়াসও জানে। প্রথমে ওরা ভেবেছিল ফুল নিয়ে রোজাই চলে যাবে হার্লেমে, কিন্তু অনেক ভেবে কর্নেলিয়াস মত বদলেছে। কারণ রোজা যদি ফুল নিয়ে হার্লেম যাত্রা করে, রাস্তায় বিপদ আপত্ত হতে পারে, চুরি হয়ে যেতে পারে মহামূল্য ফুলটি, দৈব দুর্বিপাকে নষ্ট হয়েও যেতে পারে। একাকিনী তরুণীর পক্ষে ও বস্তু নিয়ে দূরপথে অজ্ঞাত স্থানে যাত্রা করা খুবই দুঃসাহসের কাজ হবে। সুতরাং চিঠি লিখতে হবে হার্লেমে, পুষ্প প্রদর্শনীর প্রেসিডেন্টের নামে। বার্তাবহ আগে থাকতেই স্থির হয়ে আছে। চিঠি লেখা হলো এইবার। রাজাই লিখল। ইদানিং তার হাতের লেখার অসাধারণ উন্নতি হয়েছে। নিষ্পাপ হৃদয়ের আবেগ দিয়ে সোজা ভাষায় সে একখানি চিঠি লিখল। মাননীয় প্রেসিডেন্ট মহাশয়, কালো টিউলিপ অবশেষে প্রস্ফুটিত হয়েছে, নিখুঁত কালো, যেমনটি আপনারা চেয়েছিলেন। লিভেস্টিন দুর্গের কারাধ্যক্ষ গ্রাইফাসের দুহিতা আমি। লিভেস্টিনে এলেই আপনি কালো টিউলিপ দেখে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে পারবেন। দেরি করবেন না, ভগবানের দোহাই আসুন, চলে আসুন। লিভেস্টিন দুর্গ, রোজা গ্রাইফাস। রোজা চিঠি লিখছে হার্লেমের পুষ্প প্রদর্শনীর প্রেসিডেন্টের কাছে। চিঠি পড়ে শোনাচ্ছে কর্নেলিয়াসকে। একজন লোক সিঁড়িতে দাঁড়িয়ে শুনছে তাদের সব কথা, সব গোপন পরামর্শ। সে লোক অবশ্য বক্সটেল, পায়ের জুতো খুলে এসেছে, যাতে কিছুমাত্র শব্দ না হয়। হার্লেমে চিঠি লিখছে ওরা। আজ রাত্রেই এক বার্তাবহ রওনা হয়ে যাবে প্রেসিডেন্টকে লিভেস্টিনে ডেকে আনবার জন্য। সব পরামর্শ শুনে বক্সটেল নিঃশব্দে নেমে গেল। ওত পেতে থাকলো রোজার ঘরের দরজার অতি নিকটে। রোজা নেমে এলো, ঘরে ঢুকলো একবার, তারপরই আবার বেরিয়ে এলো, বাইরে বেরুবার মতো পোশাক পরে। রোজা সিঁড়ি দিয়ে নামছে, বক্সটেলও এক পা করে রোজার দরজার নিকটবর্তী হচ্ছে। রোজা যখন সিঁড়ির সবচেয়ে নিচু ধাপে পৌঁছালো, বক্সটেলের হাত তখন রোজার দরজার উপরে, সে হাতে সেই নকল চাবি। এদিকে রোজাকে বিদায় দিয়ে কর্নেলিয়াস ঠায় দাঁড়িয়ে আছে নিজের গড়াদে ঘেরা জানলাটিতে। সুখ স্বপ্নে বিভোর সে। টিউলিপ ফুটেছে, ধন্য ধন্য পড়ে যাবে সারা পৃথিবীতে। আবিষ্কর্তা বলে কর্নেলিয়াস ভ্যান বিয়ার্লির নাম ছড়িয়ে পড়বে। জনমতের দৌলতে স্ট্যাড হোল্ডার মুক্তি দিতে বাধ্য হবে তাকে। তখন একদিকে রোজা, অন্যদিকে লক্ষ গিল্ডার পুরস্কার। সুখের আর বাকি কি থাকবে জীবনে? কতক্ষণ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জাগ্রত স্বপ্ন দেখছিল, জিজ্ঞাসা করলে সে বলতে পারত না। হঠাৎ তার মনে হলো সিঁড়িতে ত্রস্ত পায়ের শব্দ, কে যেন দ্রুত উঠে আসছে। কে কে হতে পারে? গ্রাইফাস? এত রাত্রে গ্রাইফাস তো কখনো আসে না। কর্নেলিয়াস, কর্নেলিয়াস! এ কি? রোজা! রোজা কান্নায় ভেঙে পড়েছে। কেন? কর্নেলিয়াস, সর্বনাশ হয়েছে। টিউলিপ নেই। নেই? রোজা, কি বলছো? হার্লেমে বার্তাবহ পাঠাবার জন্য কয়েক মিনিটের জন্য ওয়ান নদীর খেয়াঘাটে গিয়েছিলাম। ফিরে এসে দেখি টিউলিপ নেই। দরজা খুলে রেখে গিয়েছিলে? না না, বারবার করে তালা টেনে দেখেছিলাম, চাবি হাতের মুঠোর মধ্যে ছিল, এখনও রয়েছে, দেখো। তবে ঘরে কি করে লোক ঢুকলো? কি করে চুরি করলো ফুল? হায় হায়! পরক্ষণেই সে লাফিয়ে উঠল। এ সেই জেকবের কাজ। আমি ধরবো তাকে, ধরবই। রোজার কান্না আর বাধা মানে না। হাহাকার করে সে বলে উঠল, কি করে ধরবে অভাগা বন্ধু আমার? তুমি যে কারাদুর্গে বন্দি, তা কি ভুলে গেলে? বন্দি বন্দি, কিন্তু আর তো আমার বন্দি থাকলে চলবে না। আমি পালাবো, আমি পালাবো, তুমি আবার পালাবার পথ করে দাও রোজা। পালাবার পথ? রোজা হতবুদ্ধি হয়ে যায় এ প্রস্তাবে। দেবে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমার সর্বনাশ। কেমন করে মুক্ত করব তোমায় কর্নেলিয়াস? পারলে কি এতদিন করতাম না? গলা ভেঙে আসছে কান্নায়। এতদিন বন্দি থাকায় কিছু এসে যায়নি, এমন জীবন মরণ সমস্যা এতদিন দেখা দেয়নি। শোনো, তোমার বাবা নেশায় অজ্ঞান হয়ে থাকে এ সময়, তুমিই বলেছো সে কথা। কাজেই তার পকেট থেকে চাবি বার করে আনা তোমার পক্ষে কিছুমাত্র শক্ত হবে না। এনে তুমি এই কক্ষের দরজা খুলে দাও। চলো, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। যাচ্ছ না তুমি? যাবে না তুমি? যাও। তবু না, তবু এই দেখো, এই দেখো। বলতে বলতে কারাকক্ষের লৌহদরের উপর সশব্দের মাথা ঠুকতে লাগলো কর্নেলিয়াস। সে সত্যিই পাগল হয়ে গিয়েছে, নাকি আত্মহত্যা করবে? দারুণ ভয় পেয়ে রোজা চেঁচিয়ে উঠল, তুমি শান্ত হও, আমি যাচ্ছি, এখনই চাবি এনে তোমাকে মুক্ত করে দিচ্ছি।
মুক্ত করে দিচ্ছ? এই বলে কে যেন রোজার চুলের মুঠি চেপে ধরল। সর্বনাশ! গ্রাইফাস! গ্রাইফাস এ সময় জাগে না কোনো রাতে। আজ যে জেগেছে তার কারণও রোজা এবং কর্নেলিয়াস, এরা নিজেরাই। উত্তেজনার বশে এদের স্মরণ ছিল না যে চেঁচামেচি করলে নিচে ঘুমন্ত গ্রাইফাসের নিদ্রাভঙ্গ হওয়ার সম্ভাবনা। ঘুম ভাঙতেই কর্নেলিয়াসের উন্মাদের মতো কথাবার্তা শুনে গ্রাইফাস ছুটে এসেছে উপরে। এসেই শুনেছে রোজার কথা, মুক্ত করে দিচ্ছি। রোজার এই কাণ্ড! তলে তলে ও এত বাধ্য হয়েছে হতভাগা বন্দির। ওর মুখ চেয়ে নিজের বাবার সর্বনাশ করতে প্রস্তুত হয়েছে। বন্দি পালিয়ে যাওয়া মানেই যে কারাধ্যক্ষের চাকরি যাওয়া, তা কি জানে না ও? বিশ্বাসন্ত্রী, ওকে কুকুর দিয়ে খাওয়ানো উচিত। কর্নেলিয়াস ঘাবড়ায়নি গ্রাইফাসকে দেখে। তাকে শাসাচ্ছে উন্মাদের মতো। খবরদার, রোজার গায়ে হাত দিও না, এখনও বলছি, মুক্ত করে দাও আমাকে, ইত্যাদি ইত্যাদি। ফলে গ্রাইফাসও ক্রোধে উন্মাদের মতো হয়ে ওঠে। দাঁড়াও, হতভাগা বন্দি, রাতটা ভোর হোক, তোমাকে যদি চাবুক লাগিয়ে শায়েস্তা না করি তাহলে আমার নামই মিথ্যে। তুমি আস্ত শয়তান, আমার মেয়েটিকে পর্যন্ত পর করে দিয়েছ। ও মেয়েকে আমি এখনই লোহার শিকল দিয়ে বাঁধছি। দাঁড়াও। রাগের মাথায় রোজা চুলের মুঠি ছেড়ে দিয়ে গ্রাইফাস এসে কর্নেলিয়াসের জানলার পাশে তার মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এই সুযোগে রোজা কি যেন একটা কথা মাথায় এসেছে তার। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, কর্নেলিয়াস, কর্নেলিয়াস, তুমি হতাশ হও না, আমি সব দিক রক্ষা করব, কথা দিচ্ছি তোমায়। বলতে বলতে রোজা তীর বেগে সিঁড়ি দিয়ে ছুটে নেমে গেল। গ্রাইফাসও নামল বটে, কিন্তু রোজার ঘরের দিকে গেল না। রোজার দরজা ভিতর থেকে বন্ধ দেখে সে অনুমান করল রোজা বিছানায় পড়ে ফুপিয়ে কাঁদছে নিশ্চয়ই। এখন তার ওকে ঘাঁটিয়ে ফল নেই। গ্রাইফাসের নিজেরও ঘুম পাচ্ছে খুব। মরুগ্গে রোজা, কাল তখন দেখা যাবে ওকে। শাসন আর পালাচ্ছে কোথায়? কিন্তু মেয়েটা এমন নেমো খারাম হয়েছে, ছি ছি। গ্রাইফাস গজগজ করতে করতে ঘুমিয়ে পড়ল আবার। এদিকে রোজা বিছানায় পড়ে ফুঁপিয়ে কাঁদবার মেয়ে রোজা নয়। কর্নেলিয়াসকে মুক্ত করতে সে পারবে না, কিন্তু কর্নেলিয়াসের টিউলিপ তাকে উদ্ধার করতেই হবে। কর্নেলিয়াসের রোজার উপর টিউলিপের ভার দিয়ে পরম নিশ্চিন্তে ছিল। রোজা রক্ষা করতে পারেনি তা। ওই যে কপ, ওই পামরি যে চুরি করেছে টিউলিপ, তাতে কি আর সন্দেহ থাকে? নিশ্চয়ই জাল চাবি তৈরি করেছিল লোকটা। বাবাই খাল কেটে ওই কুমিরকে ঘরে ঢুকিয়েছিল। মদ যে খায় তার দ্বারা কি না সর্বনাশ হতে পারে। যে কপ, টিউলিপ উদ্ধার করতে হবে তার কাছ থেকে। কাঁদবার সময় এ নয়, ঘুমোবারও সময় নয়, কাজ করতে হবে। এই রাত্রেই অসম সাহসের কাজ করতে হবে। হোক অন্ধকার রাত, গভীর রাত, ভয়াবহ রাত, হোক একাকিনী নারীর পক্ষে এ রাত বিপজ্জনক, তবু রাজপথে বেরোতে হবে রোজাকে এই রাত্রেই। দুই একটা জামা কাপড় গুছিয়ে নিয়ে সে একটা ছোট্ট পুলিন্দা তৈরি করলো। তারপর বাক্স খুলে নিজের সঞ্চয়ে 300 গিল্ডার বার করে নিল। আর নিল টিউলিপের তৃতীয় কোটটি। কেন যে নিল তা সে জানে না। এখন এই শেষ কোটটি সেই কাগজখানিতে জড়ানো, যাতে কর্নেলিয়াস ডিউইট চিঠি লিখেছিলেন মৃত্যুকালে। চিঠি লিখে ধর্মপুত্র বেয়ারলিকে অনুরোধ করেছিলেন গোপনীয় কাগজপত্র পুড়িয়ে ফেলবার জন্য। সব গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল রোজা। দরজায় এঁটে দিল। কর্নেলিয়াসকে একবার একটি আশ্বাসের বাক্য শুনিয়ে আসবার জন্য, মিষ্টি করে বিদায় সম্ভাষণ জানিয়ে আসবার জন্য অদম্য আগ্রহ হয়েছিল তার। কিন্তু সেই আগ্রহ দমন করল রোজা। একটা মিনিটেরও অনেক দাম এখন। আর তাছাড়া গ্রাইফাস হয়তো এখনও সেখানে রয়েছে। রোজা নিঃশব্দে সিঁড়ি বেয়ে নেমে এলো। নিঃশব্দে বেরিয়ে এলো লিভেস্টিনের পার্শ্বদ্বার দিয়ে। নিকটেই এক প্রতিবেশীর একখানা ঘোড়ার গাড়ি আছে, সে তা ভাড়া দিয়ে থাকে। প্রথমেই তার কাছে ছুটল রোজা গাড়িখানা ভাড়া করবার জন্য, কিন্তু প্রতিবেশী বাধ্য হলো তাকে নিরাশ করতে। গাড়ি এই একটু আগে ভাড়া হয়ে গেল। না, শীঘ্র ফিরে আসার আশা নেই। গাড়ি গিয়েছে হার্লেমে। অচেনা এক ভদ্রলোক ভাড়া নিয়ে গেল। গাড়ির দাম জমা দিয়ে গিয়েছে। রোজা বুঝল অচেনা এই ভদ্রলোক জেকব ছাড়া আর কেউ নয়। চোরটা পায়ের তলায় ঘাস গজাতে দেয়নি। টিউলিপ হস্তগত হওয়া মাত্র রওনা হয়েছে হার্লেমে। অন্য গাড়ি কারো আছে কি পাড়ায়? না, তা নেই। তবে ঘোড়া হলে চলে যায় যদি, তাই প্রতিবেশীর রয়েছে একটি। বড্ড ঘোড়া নয়, হার্লেমে পৌঁছতে পারবে গাড়ির সঙ্গে সঙ্গেই। রোজাকে আর ঘোড়ার দাম জমা দিতে হলো না, কারণ সে অচেনা লোক নয়। ঘোড়ার মালিক বিলক্ষণ জানে যে সে কারাধ্যক্ষ গ্রাইফাসের মেয়ে। ঘোড়া পেয়ে তাতে সওয়ার হয়ে পথে বেরুল রোজা। বেশি দূর যেতে হলো না। মাইল পাঁচেকের ভিতরই তার বার্তাবহ যুবককে সে সম্মুখেই দেখতে পেল। তাকে ডেকে পত্রখানা ফেরত নিল তার কাছ থেকে, কিন্তু যুবককে ছেড়ে দিল না রোজা। পত্রবাহক হিসাবে না হোক, দেহরক্ষক হিসাবে ওকে যেতে হবে রোজার সঙ্গে।
দূরের পথ, শত্রু রয়েছে সম্মুখেই, সঙ্গে বিশ্বাসী একটি লোক থাকলে অনেক সাহস থাকে। ছেলেটি বিশ্বাসী তো বটেই, কষ্ট সহিষ্ণুও খুব। ঘোড়া ছুটছে পূর্ণ বেগে, সেও ঘোড়ার লাগাম ধরে সমান বেগে ছুটে চলেছে তার পাশে, থামছে না, ক্লান্তির লক্ষণও প্রকাশ করছে না। নিশীথ রাতের পথিকরা 5 ঘন্টায় 25 মাইলের মতো পথ অতিক্রম করে গিয়েছে। এখনও গ্রাইফাসের মনে এমন সন্দেহ জাগেনি যে তার মেয়ে হয়তো নিজের ঘরে বিছানায় পড়ে নেই। বদমেজাজি নিষ্ঠুর গ্রাইফাস। অনেক বেলা পর্যন্তও রোজাকে যখন সে দেখতে পেল না, মনে মনে কি হাসি তার। আচ্ছা আচ্ছা, ভয় পেয়ে গিয়েছে মেয়েটা। ভয়ে গ্রাইফাসের সম্মুখেই আসছে না। সন্ধেবেলা বন্ধু জেকবকে রোজার ভয়ের কথা শুনিয়ে খুব খানিকটা মজা করা যাবে। কোথায় জেকব? সে এতক্ষণ ডেলফের কাছাকাছি। রোজা চাইতে প্রায় 12 মাইল সে এগিয়ে আছে। আর কোথায় রোজা? গ্রাইফাস জানে সে নিজের ঘরে পড়ে পড়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে, কিন্তু আসলে রোজা দ্রুতগামী ঘোড়ার পিঠে চড়ে হার্লেমের দিকে ছুটে চলেছে, জেকবের পিছে পিছে। কাজেই একমাত্র কর্নেলিয়াসই রয়েছে নিজের জায়গায়, দুর্গের ভিতরকার কারা কক্ষে। না থেকে উপায় কি তার? সে যে বন্দি। টিউলিপের চাষে মন দেওয়ার পর থেকে রোজা ইদানিং তার পিতার সাহচর্য খুব কম সময়ই কাটাতো। কাজে ডিনারের সময় যতক্ষণ না এলো, গ্রাইফাসের খেয়ালই হলো না যে রোজা সারাদিন দেখা দেয়নি। ভারী রাগ হলো তার। মেয়েটা এত মন গুমড়ে থাকতে পারে? তার সহকারীদের একজনকে সে পাঠিয়ে দিল রোজাকে ডেকে আনতে। প্রায় তক্ষুনি সে ফিরে এলো এবং জানালো যে রোজার দেখা সে পায়নি। তখন গ্রাইফাস নিজেই বেরুলো মেয়ের খোঁজে। দরজায় ক্রমাগত ধাক্কা, কোনো সাড়া নেই। তখন দরজা খুলে সে ভিতরে ঢুকলো। রোজা যেমন ঘরে ঢুকে টিউলিপ দেখতে পায়নি, গ্রাইফাসও তেমনি দেখতে পেল না রোজাকে। ঠিক সেই মুহূর্তে রটারডাম শহরে প্রবেশ করছে রোজা। গ্রাইফাস প্রথমে খুঁজল রান্নাঘরে, তারপর খুঁজল বাগানে। দুর্গের ভিতর যখন রোজাকে পাওয়া গেল না, তখন স্বভাবতই গ্রাইফাসকে ছুটতে হলো বাইরে এবং রাস্তায়। খানিকটা ঘোরাঘুরির পর সে তার সেই ঘোড়াওয়ালা প্রতিবেশীর কাছে শুনল যে তারই ঘোড়া ভাড়া দিয়ে রোজা কোথায় যেন চলে গিয়েছে। রোজা চলে গিয়েছে, অর্থাৎ সব নষ্টামির গোড়া ওই ভ্যান বেয়ার্লি তাকে পাঠিয়েছে কোথাও। ভ্যান বেয়ার্লিকে দেখে নেবে গ্রাইফাস। সে ধুলো পায়ে ছুটল উপরে, ধমক চমক করলো, ভয় দেখালো। আসবাবপত্র, আসবাব নামের অযোগ্য সেই সব তুচ্ছ জিনিস ভেঙে চুরে তছনছ করলো। তোমায় কি মজা দেখাবো দেখে নিও, চাবুক মারবো, না খেতে গিয়ে শুকিয়ে মারবো, ইত্যাদি ইত্যাদি। কর্নেলিয়াস কিন্তু গ্রাইফাসের আসল বক্তব্যটা মন দিয়ে শোনেনি। ধমক চমক, গালাগালি, অপমান, এই সব কিছুরই সে কালকের ব্যাপারে জের বলে ধরে নিয়েছে। রোজা যে দুর্গ ত্যাগ করে চলে গিয়েছে, এ তথ্য মগজে ঢোকেনি তার। ঢুকতো যদি, একটু আশার আলোক সে দেখতে পেত। শোনেনি বলেই সে নৈরাশ্যে ডুবে আছে। নড়ছে না, কথা কইছে না, কোনো তর্জন গর্জন শাসানি সে কানে তুলছে না। রোজাকে যখন কোথাও পাওয়া গেল না, তখন গ্রাইফাস জেকবকে খুঁজতে লাগলো একটা পরামর্শ করার জন্য। এতক্ষণে খেয়াল হলো যে নৈশভোজের টেবিলে আজ জেকবও গড়হাজির। সে ছুটল সম্মুখের হোটেলে। কি তাজ্জব, আজ সকাল থেকেই জেকব তার হোটেলে অনুপস্থিত। এতক্ষণে একটা অন্যরকম সন্দেহ প্রবেশ করলো গ্রাইফাসের মনে। রোজা জেকবের সঙ্গেই পালিয়ে গেল না তো? তাছাড়া দুজনের একসঙ্গে অন্তর্ধান করার আর কোনো কারণ তো কল্পনায় আসে না। যা, তাহলে তো কর্নেলিয়াসকে অকারণ বকাবকি করা হলো। অবশ্য অকারণেও বকাবকি করা যায় একটা কয়েদিকে, কারণ সে তুচ্ছ কয়েদি বই তো নয়। ওজাতের উপরেই সহজাত একটা বিদ্বেষ আছে গ্রাইফাসের। রোজা মাত্র 2 ঘন্টা দেরি করেছে রটারডামে, ঘোড়াটাকে এবং তার দেহরক্ষীকে একটু বিশ্রাম দেওয়ার জন্য। তারপর সে রওনা হয়েছে আবার। রাত্রি যাপন করেছে ডেলফে। পরদিন সকালে সে পৌঁছে গেছে হার্লেমে। বক্সটেল পৌঁছেছে ঠিক 4 ঘন্টা আগে। 1 মিনিট বিশ্রাম না করেই রোজার সংবাদ সন্ধান দিতে শুরু করল মিনহিয়ার ভ্যান হেরিসেন থাকেন কোথায়। পুষ্প প্রদর্শনী সমিতির প্রেসিডেন্ট ভ্যান হেরিসেন। প্রেসিডেন্ট একটা রিপোর্ট লিখেছেন প্রদর্শনী সমিতির পরিচালকদের উদ্দেশ্যে। মস্ত বড় একখানা কাগজ নিয়ে সুন্দর হস্তাক্ষরে সযত্নে রিপোর্ট লিখছেন প্রেসিডেন্ট। রোজা নিজের নাম পাঠিয়ে দিল, রোজা গ্রাইফাস। এখন রোজা গ্রাইফাসের সঙ্গে দেখা করবার মতো সময় নেই প্রেসিডেন্টের। এই মুহূর্তে তার সময়ের দাম খুব বেশি। কিন্তু দেখা হবে না শুনেই ফিরে যাওয়ার জন্য লিভেস্টিন থেকে রুদ্ধশ্বাসে ছুটে আসেনি রোজা। তাকে ধরে নির্মম ব্যবহার করলেও সে ফিরে যাবে না। সে আবারও বলে উঠল, ব্ল্যাক টিউলিপের সম্বন্ধে কথা কইবার জন্য আমি এসেছি। কি আশ্চর্য, কালো টিউলিপের নামে কি মন্ত্রশক্তি আছে? যে দ্বার রুদ্ধ ছিল তা নিমেষে খুলে গেল। রোজা প্রবেশ করা মাত্র প্রেসিডেন্ট হ্যারিসন
উঠে দাঁড়িয়ে তাকে সম্ভাষণ জানালেন। কি খবর লক্ষ্মী মেয়ে? ব্ল্যাক টিউলিপ সম্বন্ধে কি বলতে চাইছো? সব কুশল তো ব্ল্যাক টিউলিপের? রোজা বিষণ্ণ হয়ে বলল, তা তো জানি না মহাশয়। জানো না? সে কি, কোনো বিপদ ঘটেনি তো তার? বিপদই ঘটেছে, ভয়ানক বিপদ, তবে টিউলিপের নয়, আমার বিপদ। কীরকম? ব্ল্যাক টিউলিপ চুরি গিয়েছে আমার কাছ থেকে। চুরি? ব্ল্যাক টিউলিপ? প্রেসিডেন্টের স্বরে হাহাকার। হ্যাঁ, চুরি। চোরকে চেনো? সন্দেহ করি বই কি, কিন্তু অভিযোগ করি কেমন করে? কিন্তু আমি যে মাত্র 2 ঘন্টা আগেই দেখে এলাম ফুলটিকে। আপনি দেখেছেন কৃষ্ণ টিউলিপকে? উত্তেজনার বশে ভ্যান হ্যারিসনের কাছেই একেবারে ছুটে গেল রোজা। তোমায় যেমন দেখছি ঠিক তেমনই দেখছি কৃষ্ণ টিউলিপকে। কোথায় কোথায়? তোমার প্রভুর কাছে। আর কোথায়? আমার প্রভু? মেইন হেয়ার বক্সটেল তো তোমার প্রভু। মহাশয়, মেইন হেয়ার বক্সটেল যে কে আমি তা জানি না, ওর নাম আমি এই প্রথম শুনছি। নাম এই প্রথম শুনছো বক্সটেলের? তাহলে তোমারও একটা কালো টিউলিপ ছিল? রোজা কাঁপছে। আমার কালো টিউলিপ ছাড়াও আর কি কালো টিউলিপ আছে তাহলে? মেইন হেয়ার বক্সটেলের আছে। কালো? অবশ্যই কালো। অন্য রঙের ফুটকি নেই? একটুও না। এখানেই আছে সে টিউলিপ? না। তবে এখানেই থাকবে, কমিটিতে দেখাতে হবে তো, তা না হলে পুরস্কার পাবে কি করে? পুরস্কার পাবে এই বক্সটেল? শুনুন মহাশয়, এই বক্সটেল যে নিজেকে কালো টিউলিপের মালিক বলে বলছে, মালিক বলেই মেনে নিয়েছি তাকে। খুব রোগা মানুষ নয়? তা রোগা। টাক আছে? তা আছে। চোখ কোটেরও ঢোকানো? তাই বটে। কুঁজো, পা ধনুকের মতো, ছটফট করে। হুবহু ছবিখানা এঁকেছ বক্সটেলের। আর পাত্রটা যাতে টিউলিপ বসানো আছে, সেটা কি সাদাতে নীলেতে মেশানো চীনামাটির গামলা নয় একটা, যার গায়ে ঝুড়ি ভরা হলদে ফুল আঁকা? সেটা আমি ঠিক ঠাহর করে দেখিনি। আমি ফুলটির দিকেই দৃষ্টি নিবদ্ধ রেখেছিলাম কি না। কিন্তু ও ফুল আমার ফুল। আমার কাছ থেকে চুরি করে আনা হয়েছে ও ফুল। আমি আমার ফুল দাবি করতে এসেছি। রোজার দিকে স্থির লক্ষ্যে তাকিয়ে বলে উঠলেন ভ্যান হ্যারিসন, বক্সটেলের টিউলিপ তুমি দাবি করতে এসেছো? তোমার সাহস আছে দেখছি। না, আমি বক্সটেলের টিউলিপ দাবি করতে আসিনি। দাবি করতে এসেছি আমার নিজের টিউলিপ। নিজের? নিশ্চয়ই। আমি নিজের হাতে মাটিতে কোর বসিয়েছি, নিজেও যত্ন শুশ্রূষা করে ফুটিয়ে বাড়িয়ে তুলেছি। এতেও যদি না আমার টিউলিপের হয়, তাহলে কিসে হবে? তাহলে তোমাকে যেতে হয় বক্সটেলের কাছে, হোয়াইট সোয়ান ইন, শ্বেত অংশ সরাই। সেখানেই আছে বক্সটেল তার টিউলিপ নিয়ে। রাজা সলোমনের কাছে 2টি স্ত্রীলোক এসেছিল এক শিশুর মালিকানার দাবি নিয়ে। এ মামলাও দেখছি সেই রকম শক্ত। কিন্তু আমি সলোমনের মতো জ্ঞানী নই, কাজে বিচার করতে আমি পারবো না। আমি সব রিপোর্টটি লিখব, আর যার কাছে টিউলিপ পাওয়া যাচ্ছে লক্ষ গিল্ডার পুরস্কার তাকেই দেবার সুপারিশ করব। যাও বাছা, যাও এখন। মশাই শুনুন শুনুন, অনুনয় করে রোজা। শুনবার কিছু নেই আর, তবে তোমার বয়স কম। তুমি হয়তো একেবারে পাকাপোক্ত জুয়াচোর বনে যাওনি এখনো, তাই তোমাকে সৎ পরামর্শ দিচ্ছি একটা, সাবধান। হার্লেমে বিচারালয় আছে, কারাগার আছে। তাছাড়া আমরা হার্লেমবাসীরা আমাদের টিউলিপের সম্বন্ধে বড় বেশি খুঁতখুঁতে। ও নিয়ে কোনো গোলমাল আমরা বরদাস্ত করতে পারি না। যাও, মাস্টার আইজ্যাক বক্সটেল থাকেন হোয়াইট সোয়ান ইনে। মনে রেখো ঠিকানাটা। এই বলে ভ্যান হ্যারিসন সোনালি কলমটি তুলে নিয়ে আবার রিপোর্ট রচনায় মন দিলেন। রোজা এসে সময় নষ্ট না করলে এতক্ষণ শেষ হয়ে যেত রিপোর্ট লেখা। আশা আর নৈরাশ্যের দোলায় দোল খেতে খেতে রোজা শ্বেত অংশ সরাইয়ের দিকে যাত্রা করেছে। সঙ্গে আছে তার খেয়া মাঝি বন্ধু। সব কথা তাকে খুলে বলেছে রোজা। সে তো এক্ষুনি খুনোখুনি করতে রাজি। কেবল রোজা তাকে সাবধান করে দিয়েছে, মানুষ খুন করো তাতে ক্ষতি নেই, কিন্তু সাবধান, যেন টিউলিপের গায়ে আঁচড়টি না লাগে। কথাটি মুখে এসেছে কি না এসেছে, হঠাৎ তার মাথায় এলো এক নতুন চিন্তা। সে ধরেই নিয়েছে যে এই বক্সটেল লোকটা তার সুপরিচিত জেকব। চেহারার বর্ণনা শুনে হ্যারিসন যেভাবে সায় দিয়েছেন, তাতেও রোজার ধারণার সত্য বলেই তো মনে হয়। কিন্তু তবু একটা তবু থেকে যাচ্ছে না। এক চেহারার মানুষ কি দুজন থাকে না? অবশ্যই থাকে। রোগা, টেকো এবং কুঁজো লোক দুনিয়ার একমাত্র জেকবই নেই। তাহলে কি সাহসে সে বক্সটেলকে চোর বলে অভিযুক্ত করতে চলেছে? বক্সটেল নামক অপর একজন টিউলিপ বিলাসী সত্যিই থাকতে পারে, যে নিজের চেষ্টায় সৎপথেই কালো টিউলিপ আবিষ্কার করেছে। জেকব নামক তস্করের সাথে তার কোনো সম্পর্ক না থাকতে পারে। না, ঠিক এক্ষুনি বক্সটেলের সম্মুখীন হওয়া চলে না। তার আগে হ্যারিসনকে আরও 2-4 কথা বলার প্রয়োজন আছে। তাকে বোঝাবার জন্য যথেষ্ট চেষ্টা করতে পারেনি রোজা। সে আবার ফিরল হ্যারিসনের কাছে। চারিদিকে তখন একটা হই হই আনন্দ কোলাহল উঠেছে। রোজা ভাবল,
কালো টিউলিপেরই জয়গান করছে নাগরিকরা। ওতে কান না দিয়ে হ্যারিসনের বাড়িতে ঢুকে পড়ল সে। হ্যারিসন আবার তাকে আসতে দেখেই রেগে আগুন। ভদ্রলোক ধরে নিয়েছেন যে এই সুন্দরী মেয়েটি একান্তই পাগল। দয়া হলেও ওকে প্রশ্রয় দিতে তিনি রাজি নন। বিশেষ করে কৃষ্ণ টিউলিপের ব্যাপারে একে মাথা গলাতে দিয়ে আসন্ন উৎসবটিকে তিনি পণ্ড হতে দেবেন না। তুমি আবার এলে যে? তোমাকে যে বললাম বক্সটেলের কাছে যেতে। আমি তোমার সঙ্গে বকাবকি করি কখন? এত বড় রিপোর্টটা লিখতে হবে। মিথ্যের উপর ভিত্তি করে আপনি কি রিপোর্ট লিখবেন ম্যান হ্যারিসন? আগে সত্য কথাটা প্রকাশ পেতে দিন। আপনি ওই বক্সটেলকে ডেকে পাঠান। আমার ধারণা সে সেই জেকব ছাড়া আর কেউ নয়। তাকে আসতে বলুন তার কালো টিউলিপ নিয়ে। যদি আমি প্রমাণ করতে না পারি যে ওই টিউলিপ আমার, তাহলে আপনি তখন নিশ্চিন্ত হয়ে বসে আপনার রিপোর্ট লিখতে পারবেন। হ্যারিসন তবু দ্বিধা করছে দেখে রোজা হতাশের সাহস অবলম্বন করল। ভয় দেখাতে লাগলো হ্যারিসনকে। মনে করুন বক্সটেল লক্ষ গিল্ডার পুরস্কার আত্মসাৎ করে চলে যাওয়ার পরে আপনি একথা জানতে পারলেন যে কালো টিউলিপের আবিষ্কর্তা সে প্রকৃতই নয়, সে একটা প্রবঞ্চক তস্কর মাত্র। তখন আপনার বিবেক কি বলবে আপনাকে? সে ঝুঁকি নেওয়ার চাইতে আজ হাতে যখন সময় আছে আপনার, আজকে আপনার সাবধান হওয়া ভালো নয়? হ্যারিসনকে টলতে হলো এবার। সত্যিই এখনও হাতে সময় আছে, কাল আর সে সময় থাকবে না। তখন যদি বাস্তবিকই একথা প্রমাণ হয়ে যায় যে প্রকৃত আবিষ্কারকের প্রতিবাদে কর্ণপাত না করে ভ্যান হ্যারিসন একটা প্রতারককে পুরস্কার দিয়ে বসেছেন, সর্বনাশ। না না, সাবধান হওয়াই ভালো। তিনি তার কর্মচারীদের ডেকে আদেশ করলেন, বক্সটেলকে এক্ষুনি এখানে নিয়ে এসো, তার কালো টিউলিপ সমেত। কর্মচারীরা প্রস্থান করতে না করতে সেই কোলাহল রোজা বা বাইরে শুনে এসেছিল একেবারে হ্যারিসনের দোরগোড়ায় এসে উপস্থিত হলো। সেই কোলাহলের ভিতর একটা কথা কানে যেতেই হ্যারিসন ভয়ানক চঞ্চল হয়ে উঠলেন। ছুটে বেরুলেন রাস্তায় নেমে যাওয়ার জন্য। কিন্তু তিনি নেমে যাওয়ার আগেই সিঁড়িতে অনেক লোকের পায়ের শব্দ পাওয়া গেল। মাঝপথেই একটি লোককে দেখতে পেলেন হ্যারিসন। মাত্র বছর 23 বয়স হলেও যার সম্মুখে সমস্ত জনতা একান্ত শ্রদ্ধায় নতশির হয়ে রয়েছে। হ্যারিসনও প্রায় ভুলুণ্ঠিত হয়ে পড়লেন এই নবযুবককে সম্মান জানাতে গিয়ে। অত্যন্ত বিচলিত স্বরে বলে উঠলেন, মহারাজ মহারাজ, এ কি অভূতপূর্ব সম্মান এই দরিদ্রের ভাগ্যে। তার গরিবখানায় মহামহিম স্ট্যাডহোল্ডারের পদার্পণ হবে এ যে স্বপ্নেও ভাবেনি সে কোনোদিন। স্ট্যাডহোল্ডার উইলিয়াম প্রসন্ন হাস্যে বললেন, প্রেসিডেন্ট মশাই, স্ট্যাডহোল্ডার হলেও আমি তো হল্যান্ডেরই স্ট্যাডহোল্ডার। অন্য 5 জন হল্যান্ডবাসীর মতো আমিও পুষ্পবিলাসী। ফুল, বিশেষ করে টিউলিপ ফুল আমার অতি প্রিয়। সেই টিউলিপের বংশাবলিতে আপনার নতুন বিস্ময়ের আমদানি করেছেন শুনে আমি কি দূরে সরে থাকতে পারি? কোথায় আপনার কালো টিউলিপ? দেখান শিগগির আমাকে। আবার আভূমি নতমস্তকে অভিবাদন করে হ্যারিসন বললেন, মহারাজ দয়া করে একটুখানি বসুন এখানে। টিউলিপ নিয়ে টিউলিপের মালিক এক্ষুনি এসে উপস্থিত হবে। আমি তাদের আনবার জন্য লোক পাঠিয়েছি। সমিতির উপবেশন কক্ষেই সাধারণ কাষ্ঠাসনে বসে পড়ে উইলিয়াম বললেন, কে এই টিউলিপের মালিক? অসাধারণ প্রতিভা তো তার। আপনারা যে পুরস্কার দিচ্ছেন তাকে, তাছাড়াও রাষ্ট্রের পক্ষ থেকে কৃষ্ণ টিউলিপের আবিষ্কর্তাকে কি সম্মান আমি দিতে পারি ভেবে দেখতে হবে। লোকটিকে ডটে বাড়ি, নাম আইজ্যাক বক্সটেল। তবে মহারাজ, হেসে ফেললেন হ্যারিসন, ইতিমধ্যেই আবিষ্কারকের সম্মান এবং পুরস্কারের লোভে জাল দাবিদার একজন এসে গিয়েছে। জাল দাবিদার? প্রথমে বিস্মিত, পরে ক্রুদ্ধ হয়ে উঠলেন স্ট্যাডহোল্ডার। টিউলিপের উপরেও জালিয়াতি? সাধারণ অপরাধের চেয়ে অপরাধ আরও ঘৃণ্য। আমি কঠোর দণ্ড দেব সে জালিয়াতকে। একটা ছোট্ট মেয়ে মহারাজ। হ্যারিসন রোজার অপরাধকে হালকা করে দেখাতে চাইলেন। সম্ভবত ওর পিছনে পরামর্শ যোগাবার অন্য ধুরন্ধর লোক আছে। মেয়েটাকে কি মহারাজ দেখবেন? সে এই মুহূর্তে ওই পাশের ঘরেই আছে। দেখব, নিয়ে আসুন তাকে। তবে হ্যাঁ, তার সম্মুখে আমায় মহারাজ মহারাজ বলে মামুলি মিন হিয়ার বলবেন। তাতে তার সম্বন্ধে সঠিক ধারণা করবার সুযোগ পাবো বেশি। আমি আমার সলোমন পেয়ে গেছি। বলতে বলতে সোল্লাসে হ্যারিসন পাশের ঘরে চলে গেলেন। ফিরে এলেন রোজাকে সঙ্গে নিয়ে। তাক থেকে একখানা বই পেরে নিয়ে স্ট্যাডহোল্ডার তখন তারই আড়ালে মুখ ঢেকে ফেলেছেন। তারই ইঙ্গিতে হ্যারিসন খুব ভারী চালে জেরা আরম্ভ করলেন। শোনো বাছা, সব সত্যি কথাই বলবে তো টিউলিপ সম্বন্ধে? আমি দিব্যি গেলে বলছি। তাহলে যা বলবার এই ভদ্রলোককেই বলো। ইনিও পুষ্প প্রদর্শনী সমিতির একজন সভ্য। আমার তো নতুন করে বলবার নেই কিছু। আপনাকে আগে যা বলেছি একেও তাই বলছি আবার। মিন হিয়ার বক্সটেলকে ডেকে পাঠান কালো টিউলিপ সমেত। আমার ফুল বলে আমি যদি ওটা চিনতে না পারি, আমি অকপটে তা স্বীকার করব। আর চিনতে যদি পারি, আমার দাবি আদায় করবার জন্য দরকার হলে আমি মহারাজ স্ট্যাডহোল্ডারের কাছে পর্যন্ত যাব।
আমার হাতে প্রমাণ রয়েছে তাকে দেখাবার মতো। প্রমাণ আছে তাহলে? ভগবানের অশেষ দয়া, প্রমাণ আছে আমার। ভ্যান হ্যারিসন তাকিয়ে আছে রাজার দিকে। রাজা কেবলই মনে করবার চেষ্টা করছেন মেয়েটিকে কোথায় দেখেছেন। ও চেহারা ঠিক মনে পড়ছে না বটে, কিন্তু ওর মিষ্টি কণ্ঠস্বর যেন তার পরিচিত। তুমি ওই কালো টিউলিপের আবিষ্কার করেছ? সময় কাটাবার জন্যই প্রশ্ন করেন হ্যারিসন। আমার নিজের কক্ষে আমি ওই টিউলিপ টবে বসিয়েছি, বড় করে তুলেছি। তোমার কক্ষ? কোথায় সে কক্ষ? লিভেস্টিনে। তুমি লিভেস্টিন থেকে আসছো? লিভেস্টিনের কারাধ্যক্ষের কন্যা আমি। উইলিয়াম হঠাৎ একটু নড়ে বসলেন, অর্থাৎ তার মনে পড়েছে মেয়েটিকে। তুমি তাহলে ফুল ভালোবাসো? তা বাসি। ফুলের চাষে অভিজ্ঞতাও তোমার যথেষ্ট। এইবার রোজাকে সংকোচ বোধ করতে হলো, কিন্তু কথা যখন উঠল, সে কথার পর্দায় পর্দায় সত্যের সুর ঝঙ্কার দিয়ে উঠল। আমি ভদ্রলোকের সঙ্গে কথা কইছি, যে ভদ্রলোকের আমার গোপন কথা অকারণে ফাঁস করে দিয়ে আমায় বিপন্ন করে তুলবেন না। প্রকৃতপক্ষে ফুল সম্বন্ধে আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই। অতি মূর্খ মেয়ে আমি। 3 মাস আগেও আমি একান্ত নিরক্ষর ছিলাম, না জানতাম লিখতে, না জানতাম পড়তে। না, কালো টিউলিপ আমার নিজস্ব আবিষ্কার নয়। কার তবে? লিভেস্টিনের এক অভাগা কয়েদির। মহারাজ এতক্ষণে কথা কইলেন। লিভেস্টিনের কয়েদি? সে স্বরে চমকে উঠল রাজা। এ শর্ত সে শুনেছে আগে? মহারাজা বলছেন, সে কয়েদি তো তাহলে রাজবন্দী। লিভেস্টিনে অন্য কয়েদি থাকে না। এই বলেই তিনি যেন আবার তার বইয়ের ভিতর ডুবে গেলেন। রোজা কম্পিত স্বরে বলল, রাজবন্দী। তা সত্য। এই সাক্ষীর সম্মুখে এই সাংঘাতিক স্বীকারোক্তি। হ্যারিসন ভয় পেয়ে গেলেন মেয়েটার জন্য। রাজবন্দির সঙ্গে যে কোনো রকম যোগাযোগই যে রাষ্ট্রদ্রোহের সামিল। প্রশ্ন করুন। উইলিয়াম শুধু হ্যারিসনকে বললেন, প্রশ্ন করুন। রোজা ভাবছে হ্যারিসনই তার বিচারক। সে ভয়ে ভয়ে তাকে বলল, এ স্বীকারোক্তি আমার খুবই বিরুদ্ধে যাবে বোধ হয়। অবশ্যই যাবে, কারণ রাজবন্দির সংস্রবে অন্য কারো আসবার কথা নয়। অথচ তুমি স্বীকার করেছ যে কারাধ্যক্ষের কন্যা বলে কারাগারের ভিতরে তোমার যাতায়াতের যে সুবিধাটুকু আছে তারই অপব্যবহার করে এই রাজবন্দির সঙ্গে তুমি আলাপ জমিয়েছ এবং টিউলিপের চাষের বিষয়ে উপদেশ নিয়েছ তার কাছে। একথা অস্বীকার করবার উপায় নেই মহাশয়। অভাগিনী বলে উঠলেন হ্যারিসন। কিন্তু ওকন থেকে অধ্যয়নরত প্রদর্শনী সদস্য বলে উঠলেন, এসব রাষ্ট্রদ্রোহ ব্যাপার পুষ্প প্রদর্শনী সমিতির বিবেচ্য নয়। তারা শুধু কালো টিউলিপের উৎপাদন সংক্রান্ত ব্যাপারটির মীমাংসা করতে পারেন। বলে যাও বালিকা, বলে যাও। রোজা একটু উৎসাহ পেল এই কথাগুলিতে। গত 3 মাসে লিভেস্টিনে যা যা ঘটেছে, যা যা সে করেছে, যে যে কষ্ট সে পেয়েছে, সবই সবিস্তারে বলে গেল একে একে। গ্রাইফাসের অকারণ নিষ্ঠুরতা, প্রথম কোটটি সে নষ্ট করে দেওয়ার পরে বেচারা কয়েদির দারুণ নৈরাশ্য, দ্বিতীয় কোটটি যাতে নষ্ট না হয় তার জন্য অশেষ প্রকার সতর্কতা, বন্দির ধৈর্য, তার দুশ্চিন্তা, 1 সপ্তাহ টিউলিপের খবর না পাওয়ায় তব অহংকারে অনাহারে প্রাণত্যাগের সংকল্প, তারপর টিউলিপ চুরি যাওয়ার খবরে তার প্রায় উন্মাদ হয়ে যাওয়া। কোনো কথাই সে বলতে বাকি রাখল না। এসব কথার এক বর্ণও যে মিথ্যা নয় তা হ্যারিসন বা উইলিয়াম কারো বুঝতে কষ্ট হলো না। অবশেষে রাজা বললেন, কিন্তু বন্দির সঙ্গে তোমার পরিচয় তো দীর্ঘদিনের নয়। রোজা 2 চোখ বিস্ফারিত করে তার দিকে তাকালো। কেন এ কথা বলছেন মহাশয়? কারণ কারাধ্যক্ষ গ্রাইফাস তার মেয়েকে নিয়ে লিভেস্টিনে গিয়েছে এখনো 4 মাস হয়নি। তা ঠিক, অর্থাৎ হেগ থেকে লিভেস্টিনে এমন কোনো বন্দি বদলি হয়ে গিয়েছিল যার অনুসরণ করবার জন্য 4 মাস আগে তুমি তোমার বাবারও বদলির প্রার্থনা করেছিলে। মহাশয়, রোজা আর কথা বলতে পারল না। কি বলছিলে বলো? আমি অস্বীকার করব না যে হেগেও বন্দিকে আমি জানতাম। বন্দিটির ভাগ্য ভালো। হাসি মুড়ল রাজার মুখে। এই সময় হ্যারিসনের কর্মচারী এসে খবর দিল যে বক্সটেল এসে পড়েছে তার টিউলিপ নিয়ে। পাশের ঘরে টেবিলের উপর বসানো রয়েছে কৃষ্ণ টিউলিপের টব। উইলিয়াম এসে পাশে দাঁড়িয়ে মুগ্ধ নেত্রে তার সৌন্দর্য নিরীক্ষণ করলেন কিছুক্ষণ, তারপর ফিরে গেলেন তার নিজের জায়গায়। রোজা উকি দিয়ে দেখছে বক্সটেলকে দেখতে পায়নি, কিন্তু এই সময় বক্সটেল কি যেন বলে উঠলেন হ্যারিসনকে, আর অমনি ভয়ানক চমক খেল রোজা। ওই তো জেকব। রাজা ইশারায় তাকে এগিয়ে যেতে বললেন। যেতেই রোজার প্রথম চোখে পড়ল টেবিলের উপর টিউলিপ। আমার টিউলিপ। আমি চিনতে পেরেছি আমার টিউলিপ। হায়, আমার অভাগা কর্নেলিয়াস। তারপরেই সে অঝরে কেঁদে ফেলল। রাজা উঠে 2 ঘরের মাঝখানে দরজার উপর দাঁড়ালেন। এতক্ষণ তাকে ভালো করে দেখতে পেল রোজা। তার কেবলই মনে হতে লাগলো আগেও সে দেখেছে একে কোথাও।
রাজা ডাকলেন, বক্সটেল মহাশয়, এদিকে আসুন দয়া করে। বক্সটেল এসেই দেখল সম্মুখে স্ট্যাড হোল্ডার। চমকে উঠে বলল, এ কি মহারাজ? মহারাজ! রোজা দারুণ ভয় পেয়ে গেল। এইবার সেও চিনেছে। রোজার কণ্ঠস্বরে চমকে উঠে বক্সটেল সেই দিকে ফিরে তাকালো, আর তাকে দেখেই তড়িতাহতের মতো থরথর করে কেঁপে উঠল তার সারা দেহ। রাজা তাকে লক্ষ্য করেছিলেন। মনে মনে বললেন, লোকটা ঘাবড়ে গিয়েছে, কিন্তু মুখে তাকে সম্ভাষণ করলেন ভদ্রভাবেই। বক্সটেল মশাই, আপনি দেখছি কালো টিউলিপ আবিষ্কার করেছেন। বক্সটেল প্রথম আতঙ্কের ধাক্কা কাটিয়ে উঠে যথাসম্ভব শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ মহারাজ, কিন্তু এই মেয়েটিরও দাবি এই যে সেও তা আবিষ্কার করেছে। বক্সটেল যেন ঘৃণা ভরে মাথা নাড়ল একটিবার। একে চেনেন না আপনি? না। রোজা, তুমি একে চেনো? ভালো রকম চিনি, কিন্তু বক্সটেল বলে চিনি না। চিনি জেকব নামে। তার মানে? মানে এই যে লিভেস্টিনে এই ভদ্রলোক জেকব নামে নিজের পরিচয় দিয়েছিলেন। এর জবাবে তোমার কি বলবার আছে বক্সটেল? বলবার আছে শুধু এই যে মিথ্যে কথা বলছে। টিউলিপটি আমার। আমি এর আগেও টিউলিপ চাষি হিসাবে কিছু কিছু খ্যাতি লাভ করেছি। লিভেস্টিনে এসেছিলাম কোনো ব্যক্তিগত কাজে। সেখানে গ্রাইফাসের সঙ্গে পরিচয় হয় এবং তার এই কন্যাকে আমি বিবাহ করতে চাই। সেই সময় একে আমার কালো টিউলিপের কথা বলেছিলাম। জানিয়েছিলাম যে এই টিউলিপ ফুটলে আমি লক্ষ গিল্ডার পুরস্কার পাব। উইলিয়াম লক্ষ্য করেছেন একটি ব্যাপার। বক্সটেল একটু আগেই বলেছে সে রোজাকে চেনে না। এখন সে বলছে রোজার পানি প্রার্থনা করে নিজের গুপ্ত কথাও তাকে সবই বলেছিল। বক্সটেল বলে চলেছে, ওর এক ভালোবাসার পাত্র আছে, কর্নেলিয়াস ভ্যান বেয়ারলি। মহারাজের মনে পড়তে পারে রাষ্ট্রদ্রোহী জন ডিউইট অব কর্নেলিয়াস ডিউইটের গোপন দলিলপত্র গচ্ছিত রাখার অপরাধে যার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল। মহারাজ আগেই অনুমান করেছেন যে রোজার প্রণয়ীর নাম কি, তা তিনি নিরস কণ্ঠে বললেন, আমরা এখানে পুষ্প প্রদর্শনীর কথাই কইতে পারি। রাষ্ট্রদ্রোহের কথা অন্যত্র হবে। রোজা গ্রাইফাস, তোমার কোনো প্রমাণ আছে যে এই টিউলিপটি তোমার? আছে মহারাজ। আমি দুই একটা কথা জিজ্ঞাসা করব ওকে। করো। বক্সটেল ওরফে জেকব মশাই, আপনি বলেছেন এক কালো টিউলিপ উৎপন্ন করেছেন আপনি। যে শিকড় থেকে একে উৎপন্ন করেছেন তার কয়টি কোর ছিল? 3টি। 3টি করে কোরই থাকে সবাই। এটা কোন কোরের ফুল? দ্বিতীয়। প্রথমটা নষ্ট হয়ে গিয়েছিল। অপ্রত্যাশিত প্রশ্নের জবাব হঠাৎ দিতে বাধ্য হয়ে স্বাভাবিকভাবেই সত্য কথা বলে ফেলেছে বক্সটেল। চিন্তা করে জবাব দিতে পারলে সে নিশ্চয়ই বলতো যে দুটো নষ্ট হয়ে যাওয়ার পর তৃতীয় কোর থেকে এই ফুলটি জন্মেছে। সে তা বলেনি। এইবার রোজার অনিবার্য প্রশ্ন, তাহলে তৃতীয় কোরটি কোথায়? এ প্রশ্ন যে আসছে তা আগেই অনুমান করেছে বক্সটেল। সে একবার ভেবেছিল যে লিভেস্টিনের হোটেলের কথা বলবে, কিন্তু বলবার বেলায় বলল, তৃতীয় কোরটি ডটে আছে। তুমি ফুল ফুটিয়েছ কোথায়? ফুটন্ত ফুল নিয়ে যে গাড়িতে এসেছো তুমি, সে গাড়ি যে লিভেস্টিন থেকে ভাড়া করা, তা অস্বীকার করো তুমি? ভয়ানক ইতস্তত করছে বক্সটেল। তার দ্বিধাগ্রস্ত ভাব উইলিয়ামের দৃষ্টি এড়াচ্ছে না। অবশেষে সে বলল, ফুল লিভেস্টিনেই ফুটিয়েছি। অথচ তৃতীয় কোরটি রইল ডটে। এই বলেই রোজা উইলিয়াম দিকে ফিরল। দেখুন মহারাজ, তৃতীয় কোর ডটেও নেই, এই মিথ্যাবাদীর কাছেও নেই। সে রয়েছে আমার কাছে। 3টে কোরই বদ্ধভূমিতে নিত হওয়ার প্রাক্কালে ওই রাজবন্দী কর্নেলিয়াস ভ্যান বেয়ারলি আমার কাছে রেখে যান। দানপত্র করে আমাকেই দিয়ে যান তিনি। বলতে বলতে জামার ভিতর থেকে কাগজে মোড়া তৃতীয় কোরটি সযত্নে টেনে বার করল রোজা। কাগজের মোড়ক খুলে কোরটি সসম্মানে স্ট্যাড হোল্ডারের হাতে তুলে দিতে যাবে, এমন সময় কাগজের উপর কি যেন লেখার উপর তার দৃষ্টি নিবদ্ধ হয়ে গেল। রোজা এখন পড়তে শিখেছে। পড়তে পড়তে সে কাঁপছে। সে কোরটি উইলিয়ামের হাতে তুলে দিতে ভুলে গেল। তার এই আশ্চর্য ভাবান্তর দেখে উইলিয়ামও আশ্চর্য হয়ে তার দিকে তাকালেন। রোজা হঠাৎ চেঁচিয়ে উঠল, মহারাজ পড়ুন পড়ুন, ভগবানের দোহাই, কাগজটা পড়ুন। উইলিয়াম ডান হাতে নিলেন কোঁটটি, বাঁ হাতে নিলেন কাগজখানি। প্রথমে কাগজখানিই পড়লেন। পড়তে পড়তে তিনিও কেঁপে উঠলেন, টলতে লাগলেন, যেন আকস্মিক একটা মর্মান্তিক আঘাত পেয়েছেন তিনি। চিঠিটা সেই কর্নেলিয়াস ডিউইটের চিঠি। বাইবেলের পাতা ছিঁড়ে পেন্সিল দিয়ে লিখে যে চিঠির ভৃত্য ক্রেকের হাতে তিনি ভ্যান বিয়ারলির কাছে পাঠিয়েছিলেন মৃত্যুর 1 ঘন্টা আগে। উইলিয়াম পড়লেন, প্রিয় পুত্র কর্নেলিয়াস, তোমার কাছে যে পুলিন্দাটা রেখে এসেছিলাম সেটা পুড়িয়ে ফেলো। ওর দিকে না তাকিয়ে ওটা না খুলে পুড়িয়ে ফেলো, যাতে ওর ভিতরের ব্যাপার চিরদিন তোমার অজ্ঞাত থেকে যেতে পারে। এ ধরনের গোপন কথা যারা জানতে চায় তারা হয় চুমালয়ের অতিথি। জন এবং কর্নেলিয়াস ডিউইটকে যদি বাঁচাতে চাও, পুলিন্দাটা এক্ষুনি পোড়াও। বিদায়।
আশীর্বাদ, কর্নেলিয়াস টিউবিট। চিঠির নিচে একটা রক্তের দাগ। কর্নেলিয়াস টিউবিটের বিক্ষত আঙুল থেকে রক্ত ঝরেছিল চিঠি লেখার সময়। উইলিয়াম নিজেকে সংযত করলেন অতি কষ্টে। হৃদয়ে তখন বিবেকের দংশন চলছে তার। উইট ভ্রাতৃদ্বয়ের মৃত্যুর জন্য নয়, তাদের তিনি এখনও দণ্ডনীয় বলেই মনে করেন, রাষ্ট্রদ্রোহের অপরাধে। কিন্তু এই ভ্যান বেয়ারলি বেচারি কিছু না জেনেও বিনা দোষে দীর্ঘদিন চরম নির্যাতন সহ্য করেছে। এর জন্য দায়ী কে? এই অবিচারের জন্য দায়ী স্বয়ং স্ট্যাড হোল্ডার উইলিয়াম। বক্সেল কিছু বুঝতে পারছে না রাজার এই বিচলিত ভাব দেখে। বুঝতে না পেরে শঙ্কিত হচ্ছে আরও। কিন্তু তার শঙ্কা খানিকটা দূর হলো যখন উইলিয়াম তার দিকে মুখ ফিরিয়ে বললেন, তুমি যেতে পারো বক্সেল, তুমি সুবিচারই পাবে। বহু বিঘোষিত কৃষ্ণ টিউলিপের অভিষেক উপলক্ষে হার্লেম নগরে মহোৎসবের আয়োজন হয়েছে। প্রকাণ্ড নগর চত্বর পুষ্পমালা পতাকায় সুসজ্জিত। মাঝখানে উঁচু মঞ্চের উপর সিংহাসনে অধিষ্ঠিত কৃষ্ণ টিউলিপ। সুন্দরী তরুণীরা তার চারিদিকে ঘুরে ঘুরে নৃত্য গীত করছে। সারা শহরের এবং আশপাশের পল্লী অঞ্চলের লক্ষ লক্ষ নাগরিকের সমাবেশে আনন্দ কোলাহলে মুখর সেই চত্বর। বক্সটেল সেখানে রয়েছে। উইলিয়াম সুবিচারের আশ্বাস দিয়েছেন। সেই ভরসায় সে সেজে এসেছে জামাইয়ের মতো। ঘন ঘন লোলুপ দৃষ্টি নিক্ষেপ করছে লক্ষ্য গিল্ডারের তোড়াটির উপরে, যা টিউলিপের সিংহাসনের পাশেই স্থাপিত রয়েছে। উইলিয়াম বসে আছেন একখানি সোনার চেয়ারে। এমন সময় জনতা ভেদ করে একখানি রক্ষী বেষ্টিত গাড়ি এসে দাঁড়ালো উইলিয়ামের সম্মুখে। গাড়ি থেকে নামানো হলো এক ছিন্ন বসন বন্দিকে। বন্দি নেমেই চারদিকে একবার তাকিয়ে দেখল অবাক বিস্ময়ে। তারপর দুই হাত বাড়িয়ে উন্মাদের মতো ছুটে এগিয়ে এলো একটা উল্লাসে হাহাকারে মেশানো চিৎকার করে, কালো টিউলিপ, আমার কালো টিউলিপ। উইলিয়াম আহ্বান করলেন, কৃষ্ণ টিউলিপের আবিষ্কর্তা, এগিয়ে এসে তোমার পুরস্কার নাও। এগিয়ে এলো এদিক থেকে বক্সেল, সেদিক থেকে রোজা এবং অন্যদিক থেকে কর্নেলিয়াস। উইলিয়াম রোজার হাত ধরে তা বেয়ার্লির হাতের উপরই স্থাপন করলেন। তোমাদের এইটাই শ্রেষ্ঠ পুরস্কার। লক্ষ্য গিল্ডারও তোমাদেরই হলো, কিন্তু সে পুরস্কার গৌণ। অনেক কষ্ট পেয়েছো তোমরা, এইবার ভগবান তোমাদের সুখী করুন। কর্নেলিয়াস ভ্যান বেয়ার্লি, রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোমার নামে যারা এনেছিল তাদের ভুল প্রমাণিত হয়েছে। তুমি মুক্ত এবং কালো টিউলিপের আবিষ্কর্তা রূপে তুমি স্বীকৃত। তোমার এবং রোজার নাম একসাথে জড়িয়ে ওই কালো টিউলিপের নামকরণ করা হলো রোজা নিগ্রা বেয়ার্লিয়ানিয়েসিস। বুক চেপে ধরে হঠাৎ একটা লোক গড়িয়ে পড়ল উইলিয়ামের সম্মুখে। বেয়ার্লি অবাক হয়ে দেখল সে তারই ডার্টের প্রতিবেশী বক্সটেল। আশাভঙ্গে মৃত্যু হয়েছে অভাগার।